উপসর্গে সিলেট, ময়মনসিংহে আরো 3 শিশু মৃত্যু। মহামারীর অন্যতম কারণ প্রোটিনের ঘাটতি। কুড়িগ্রামে জেনারেল হাসপাতালে রোগী ভোগান্তি চরমে। ইকো টেস্ট দিছে, কিন্তু এখানে মেশিন আছে, করাতে পারতেছি না নষ্ট থাকার কারণে। পরিবহনের জন্য আধুনিক লিফট নেই এবং কি র্যাম সিঁড়ি পর্যন্ত নেই। বগুড়ার বউবাজার এলাকায় ট্রাক পিকআপের মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলে 4 জনের মৃত্যু। নেত্রকোনায় অটোর ধাক্কায় প্রাণ গেছে 5 বছরের শিশুর। কিশোরগঞ্জের কটিয়াদীতে গ্যাসের অবৈধ সংযোগ নিতে গিয়ে সরবরাহ লাইনে লিকেজ। প্রায় 1.5 মাস ধরে বিরামহীনভাবে বেরিয়ে যাচ্ছে গ্যাস। এলাকায় আতঙ্ক। ইশতেহার পূরণে ব্যর্থ রাকসু নেতারা, বলছেন শিক্ষার্থীরা। জিএস আম্মারের বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনা। অধিকাংশ প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি ভিপির। শিক্ষার্থীদের অধিকার সম্পর্কে একটা ন্যূনতমভাবে একটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করা, তার ন্যূনতমভাবে কিছুই করেনি। ভোটের রাজনীতিতে তারা আসলে জিতার জন্য এই ধরনের আসলে বানায় মানে যা মাথায় আসছে তাই দিয়ে দিচ্ছে। 59% কাজ আমাদের সম্পন্ন হয়েছে এবং চলমান, আর 41% কাজ আমাদের একেবারেই হাত দেওয়া হয়নি। 8টার সময় টাকা লাগবে, ঠিক আছে, নইলে কিন্তু আমার মার গেলাবে। 8টার সময় যে হোক টাকার ছবি দিবে। ইতালির কথা বলে মাদারীপুরের সোহাগ মুর্শিকে লিবিয়ায় পাচার। 60 লাখ টাকা দিয়েও রক্ষা পায়নি জীবন। মরদেহ ফেরানো সহ দায়ীদের বিচার চায় পরিবার। সরকারের দ্বারা এটি আবেদন, এটার সুস্থ একটা বিচার করবে। পররাষ্ট্র মন্ত্রণালয় আবেদন করছি, সবাই বরাবর ইমেল করছি। আমার ভাই লাশটা ফেরত আনুক, আমার ছোট ভাই লাশটা যাতে এক নজর দেখতে চাই। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরো 3 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে 2 জন এবং ময়মনসিংহে মৃত্যু হয়েছে 1 শিশুর। সিলেটে এখন পর্যন্ত হাম উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 133 জনে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 77 জন। এছাড়া বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 286 জন। হাম আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনার বিভিন্ন হাসপাতালে। খাসি রয়েছে আর সবকিছু আল্লাহ দিলে কমছে। জ্বর হয়েছিল আর খাসি হয়েছিল, তখন আমি পল্লী ডাক্তারের কাছে ঔষধ খাইছি, খাওয়ার পরে কমে না। না কমার পরে আমি সদর হাসপাতাল আইছি। আমার বাচ্চার খুব অশান্তি আছে, পাগলের মতন আছে। মানে দেখা যায় আমার বাচ্চারা আজ থেকে কালকে তাকিয়ে গেছে, কালকে তাকিয়ে কিছু আরাম হয়েছে। হামের মহামারীর অন্যতম কারণ প্রোটিনের ঘাটতি। তাই শিশুদের মাতৃদুগ্ধ প্রদানের বিষয়টি গুরুত্ব দিতে হবে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান টেকসই উদ্যোগ করি বেগবান। এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ 2026 উদযাপিত হচ্ছে। সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি হতাশা প্রকাশ করে বলেন, বর্তমানে শিশুদের মাতৃদুগ্ধ পান করাতে অনীহা দেখান মায়েরা। তাই প্রতিটি জেলায় এই বিষয়ে মাসে অন্তত একটি সেমিনার আয়োজনের আহ্বান জানান সরদার মোহাম্মদ সাখাওয়াত। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত সহ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার। মায়ের দুধ, সেই জিনিসটা থেকে আমরা কিন্তু এখন বেবিদেরকে বঞ্চিত করতেছি। সিজারিয়ানের মাত্রা বেড়ে যাচ্ছে, শাল দুধ দেওয়া হয় না। শাল দুধ ইজ দ্য হাইয়েস্ট স্টক অফ প্রোটিন ফর এ বেবি। চিকিৎসক, জনবল, ঔষধ আর নিরাপত্তাহীনতার মতো নানা সংকটে জর্জরিত কুড়িগ্রামে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। বিশেষজ্ঞ চিকিৎসকদের অভাবে জটিল রোগীদের পাঠানো হচ্ছে রংপুর কিংবা বেসরকারি ক্লিনিকে। এতে জেলার দরিদ্র মানুষের চিকিৎসা ব্যয় বেড়ে যাচ্ছে কয়েক গুণ। কুড়িগ্রামের স্বাস্থ্য সেবা নিয়ে 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব।
চিকিৎসকের কক্ষের সামনে লম্বা লাইন, কারো অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না, কেউ ডাক্তার না পেয়ে ফিরে যাচ্ছেন। এটি কুড়িগ্রাম জেলার সবচেয়ে বড় ও সরকারি হাসপাতালের চিত্র। 2017 সালে রোগীর চাপ বিবেচনায় 100 শয্যার কুড়িগ্রাম জেনারেল হাসপাতালকে 250 শয্যায় উন্নীত করা হয়। পরে 28 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় 8 তলা নতুন ভবন, কিন্তু নকশাগত ত্রুটির কারণে সেটি পুরোপুরি চালু করা যায়নি। গুরুতর অসুস্থ রোগী তোলার জন্য নেই র্যাম্প, নেই বিশেষায়িত লিফট। দুর্যোগের সময় কাচ ভেঙে টাইলস খসে ঘটেছে দুর্ঘটনাও। ফলে নিরাপত্তাহীনতায় রোগী, স্বজন ও হাসপাতাল কর্মীরা। পরিবহনের জন্য আধুনিক লিফট নেই এবং কি র্যাম সিঁড়ি পর্যন্ত নেই, যার ফলে এখানে কোনো অপারেশন হলে রুগীকে ওঠানামা করতে অনেক ভোগান্তি পোহাতে হবে। ঝড়ো বাতাস যখন হয় বেশি বা বজ্রপাত হয় তখন হলো গ্লাস ভেঙে পড়ে। টাইলসগুলো দেখছেন খুলে পড়ছে, এগুলা যখন তখন খুলে পড়তেছে। হাসপাতালের 177 চিকিৎসকের পদের বিপরীতে কর্মরত মাত্র 19 জন। অন্যান্য 388টি পদের মধ্যে শূন্য 231টি। ফলে জরুরি ও বহির্বিভাগে অধিকাংশ রোগী দেখছেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। রোগীদের অভিযোগ, প্রায় সব চিকিৎসাতেই নির্ভর করতে হচ্ছে তাদের উপর। ডাক্তারের সংকট দেখা দেওয়ায় মানে সিরিয়াল পেতে 1 ঘন্টাও লাগে, বেশিও লাগে। এমবিবিএস ডাক্তার না থাকার কারণে ওই শেখ মুদা দেখাচ্ছি, কিন্তু সঠিক চিকিৎসা পাই নাই। 11টার সময় আসছি, 1টা বাজে এখনো ডাক্তার আমার দেখাতে পারতেছে না। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে জটিল রোগীদের পাঠানো হচ্ছে রংপুর কিংবা বেসরকারি ক্লিনিকে। কয়েক গুণ বাড়ছে খরচ। ভর্তি রোগীদের অভিযোগ, অনেক সময় 24 ঘন্টায় একবারও চিকিৎসকের দেখা মেলে না প্রয়োজনীয় ওষুধও। এখানে আসি দেখি শুধু টাকাই খরচ হয়। এখান থেকে যে ওষুধপত্র যা লাগে সব বাইরে থেকে আমাদের কিনতে হয়। 2টা টেস্ট বাইরে করাইছি 2000 টাকা, আর 3টা মানে হাসপাতালে করাইছি। শুক্রবারে তো ডাক্তার আইসেই না। ইকো টেস্ট দিছে, কিন্তু এখানে মেশিন আছে, করাতে পারতেছি না নষ্ট থাকার কারণে। বাইরে রুগী নিয়ে যাইতে পারতেছি না। শুধু চিকিৎসক নয়, সমস্যা আছে সেবার প্রায় সব খাতে। প্রায় 20 বছর পুরনো অ্যাম্বুলেন্স দিয়েই চলছে রোগী পরিবহন। মাঝপথে বিকল হলে দুর্ভোগে পড়ছেন রোগী ও স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নিয়োগ পাওয়া অনেক চিকিৎসক উচ্চশিক্ষার জন্য বদলি বা ছাড়পত্র নিয়ে চলে যাওয়ায় সংকট আরও বেড়েছে। ইমার্জেন্সিতে কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো বা একসাথে 15-20 জন রোগী আসলো, সেক্ষেত্রে আমাদেরকে এমবিবিএস ডাক্তারের পাশাপাশি স্যাকমোকে দিয়ে চিকিৎসা গ্রহণ করতে হচ্ছে, যেটা কখনোই কাম্য না। এটা অবকাঠামোগতভাবে একটু এখানে কোনো ত্রুটি রয়েছে আমি মতামত রাখি। দেশের উত্তরাঞ্চলের প্রায় 25 লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল এই হাসপাতাল। তাপস সরকার, যমুনা নিউজ। বগুড়ায় ট্রাক পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 4 জন। সকালে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বউবাজার এলাকায় হয় এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার আদমদিঘিতে মাছের রেণুপোনা বিক্রি করে শহরে ফিরছিল পিকআপ ভ্যানটি। বউবাজার এলাকায় পৌঁছালে সামনে থাকা যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে প্রাণ হারান পিকআপের চালক, যাত্রীসহ 4 জন। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। জব্দ করা হয় দুর্ঘটনা কবলিত যানগুলো, তবে পালিয়েছে ট্রাকের চালক ও হেলপার। এদিকে নেত্রকোনার পূর্বধলায় অটোরিকশার ধাক্কায় 5 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 10 দিনেও নিরসন হয়নি নরসিংদীর গ্যাস সংকট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সেখানকার গ্রাহকরা। সকাল থেকে নরসিংদীর সিএনজি পাম্পগুলোর বেশিরভাগ চালু থাকলেও নেই গ্যাসের সরবরাহ। তবুও লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন চালকরা। দিনের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হওয়ায় মেজাজ হারাচ্ছেন অনেকে। সংশ্লিষ্টরা বলছেন, গ্যাসের চাপ কম থাকায় ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের লাইন দীর্ঘ হচ্ছে। পরিবহন খাতের পাশাপাশি সংকটের প্রভাব পড়েছে শিল্প কলকারখানা ও আবাসিক গ্রাহকদের উপরও। তিতাস কর্তৃপক্ষ বলছে, কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালের মেরামত কাজ সম্পূর্ণ হলেই কেটে যাবে সংকট। গ্যাস সংকটের কারণে সংসার চলাচল কোনো কষ্ট হয়। গ্যাসে 2-5 ঘন্টা 6 ঘন্টা বসে তাও লাগে। ওই জন্য আমাদের গ্যাসের যে পয়েন্ট 43 টাকা, সেই জায়গায় 50 টাকা করে দিক, তো আমাদের ভোগান্তি থেকে মুক্তি দিক। সরকার তো কিছুদিন আগে সংসদে আমাদের জ্বালানি মন্ত্রী মতোই বলছে যে আপনার 2-3 সপ্তাহের মধ্যে এটা হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক তো দেখতেছি না। 15 দিন ধরে ঠিক মতন গ্যাস পাই না। এই কারণে আমরা জলাবিরের সমস্যা, যাত্রী নিয়ে সমস্যা। এই কারণে আমরা ভাড়া সর্বোচ্চ যাত্রীর থেকে 5 টাকা বেশি নিতেছি। আবার যখন গ্যাস ঠিক মতন পাবো তো আবার আগের মতন হয়ে যাবে। গ্যাস সংকটের বিষয়ে পাম্পগুলোর অবস্থা জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমেই যেতে চাই গাজীপুরে, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আল আমিন।
আলামিন, পাম্পগুলোতে গ্রাহকদের ভিড় কেমন দেখছেন এবং সংকট সমাধানের ব্যাপারে কর্তৃপক্ষ কি বলছে? ধন্যবাদ আপনাকে। গত 2 সপ্তাহ যাবৎ যে চলমান গ্যাসের সংকট রয়েছে সেটি কিন্তু আজও শেষ হয়নি। আজকে সাপ্তাহিক ছুটির দিন হলেও এখানে আমরা দেখেছি ব্যক্তিগত গাড়ি সহ সিএনজি চালিত যেসব গাড়ি রয়েছে সেগুলো গাড়ির চাপ রয়েছে, দীর্ঘ চাপ, এবং যারা চালক রয়েছেন তারা বলছেন যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে সামান্য কিছু গ্যাস পাওয়ার পর তারা ফিরে যেতে হচ্ছে। আমরা সিএনজি স্টেশনের যারা আছেন তাদের সাথে কথা বলেছিলাম। নর্মালি 200 থেকে 250 PSI চাপ থাকার কথা থাকলেও কিন্তু এখন 100-এর নিচে কিছু সময় সেই চাপ নেমে যায়। আমরা তিতাস কর্তৃপক্ষের কাছ থেকে যেটি জেনেছি, গাজীপুরে প্রতিদিন প্রায় 590 মিলিয়ন ঘনফুট গ্যাসের দরকার। সেখানে এখন বর্তমানে সাপ্লাই রয়েছে 360 মিলিয়ন ঘনফুট। ধরতে গেলে প্রতিদিনই প্রায় 2 লক্ষের বেশি ঘনফুট গ্যাস সংকট রয়েছে। সেই সংকট সমাধানের জন্য কিন্তু তিতাস কর্তৃপক্ষ তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে যোগাযোগ করছেন এবং যেই সমস্যাটি হয়েছে সেন্ট্রালি সেটি সমাধান করে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার তারা চেষ্টা করছেন। আমরা যে সিএনজি চালক রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে আগে যেখানে সন্ধ্যাবেলায় অথবা সকালবেলায় একবার গ্যাস নিলে সারাদিন সেটি চলতো, সেখানে এখন এসে দিনে 2 থেকে 3 বার গ্যাস নিতে হয় এবং সেই গ্যাস দিয়ে সামান্য কিছুক্ষণ চলার পরেই তাদের গ্যাস ফুরিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তারা দিনের জমা উঠাতে পারছে না। তাছাড়া ব্যক্তিগত যে গাড়ি রয়েছে তারাও কিন্তু অনেক সময় সেই গ্যাস তারা পাচ্ছেন না এবং দীর্ঘ লাইনে তারা বসে থাকতে হয়। আমরা যে পাম্পটিতে রয়েছি সেখানেও কিন্তু অনেক দীর্ঘ সারি রয়েছে গাড়ির, যে গাড়িগুলো রয়েছে। এছাড়াও শিল্প অধ্যুষিত গাজীপুরে কিন্তু শিল্পে অনেক গ্যাসের চাহিদা রয়েছে। অনেক কারখানা কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে এবং তাদের সরবরাহ ঠিকমতো গ্যাসের সংকট থাকার কারণে তারা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে কিন্তু তারা লোকসানের আশঙ্কা করছেন। তো যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বরাবরই বলছেন যে দ্রুত সময়ের মধ্যেই এই সমস্যার সমাধান হবে এবং তারা স্বাভাবিকভাবে তাদের গ্যাস সরবরাহ স্বাভাবিক করার জন্য চেষ্টা করছেন। তো গাজীপুর থেকে আমার কাছে ছিল তিতাস যে গ্যাস সংকটের সর্বশেষ তথ্য। এখন ফিরে যাচ্ছি নারায়ণগঞ্জে, রয়েছেন সহকর্মী আমির হোসেন স্মিথের কাছে। মার্ফি, যে নারায়ণগঞ্জেও কিন্তু গ্যাসের যে সংকট, সেই সংকট কিন্তু প্রতিদিনই তীব্র থেকে আরো তীব্র হচ্ছে। বিভিন্ন শিল্প কলকারখানাগুলোতে যে উৎপাদন সেটি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিল্প উদ্যোক্তারা বলছেন যে গ্যাসের সংকটের কারণে গত প্রায় 12 থেকে 13 দিন ধরে তাদের যে উৎপাদন সেটি খুবই নিম্ন গতিতে চলে আসছে, যে কারণে কিন্তু তাদের যে উৎপাদন যে সরবরাহ হচ্ছে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে এবং এই ব্যাঘাত সৃষ্টি হওয়ার কারণে যে নির্দিষ্ট সময়ে যে ওয়ার্ক অর্ডার বা যে শিপমেন্ট করার কথা ছিল সেই শিপমেন্টটি তারা করতে পারবেন না, যে কারণে তাদেরকে খুব বিপুল সংখ্যক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে তারা দাবি করেছেন। অন্যদিকে বাসা বাড়িতেও কিন্তু গ্যাস পাচ্ছে না। সকাল থেকে দুপুর পর্যন্ত গৃহিণীরা চুলা ধরাতে পারছেন না, যে কারণে প্রত্যেকটি বাড়ি পরিবারে কিন্তু গৃহিণীদের রাত জেগে তাদেরকে গ্যাসের রান্না বান্নার কাজ করতে হচ্ছে। অন্যদিকে যে নারায়ণগঞ্জের যে গ্যাস পাম্পগুলো রয়েছে সেখানেও কিন্তু দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে গ্যাস পাম্প গুলো আছে সেগুলোতে আমরা দেখছি দীর্ঘ লাইন। দুপুরবেলা অনেক সময় গ্যাসের প্রেসার এতটাই কম থাকে যে দীর্ঘ সময় বসে থেকেও কিন্তু সিএনজি চালক, বাস চালক এবং বিভিন্ন যানবাহনের মালিক চালকরা কিন্তু গ্যাস পাচ্ছেন না, যে কারণে তাদের যে কর্মঘণ্টা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা দাবি করেছেন। সবকিছু মিলিয়ে একটি দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বলে তারা দাবি করেছেন। মার্সি, আলামিন এবং স্মিথ দুজনকে ধন্যবাদ। কিশোরগঞ্জের কটিয়াদীতে লাইন থেকে প্রতিদিন বিপুল পরিমাণ গ্যাস বাতাসে মিশে যাচ্ছে। অভিযোগ, অবৈধ সংযোগ নেওয়ার জন্য ভূগর্ভস্থ গ্যাস লাইনটি ছিদ্র করা হয়েছিল। এই ছিদ্র দিয়ে এখন বিরামহীনভাবে বের হচ্ছে গ্যাস। আশেপাশের এলাকায় তীব্র গন্ধ ছড়িয়ে পড়ায় আতঙ্কে স্থানীয়রা। গেল কয়েকদিন ধরে গ্যাসের অভাবে চুলা জ্বলছে না অসংখ্য ঘরে, অথচ কিশোরগঞ্জের কটিয়াদীতে নদীর তলদেশে সরবরাহ লাইনের লিকেজ থেকে প্রতিনিয়ত বেরিয়ে যাচ্ছে গ্যাস। পানির ওপর ভেসে ওঠা বুদবুদি বলে দিচ্ছে কতটা ভয়াবহ এই পরিস্থিতি।
স্থানীয়রা জানায় গত জুনের প্রথম দিকে উপজেলার কাজিরচর গ্রামে চুন তৈরির কারখানা স্থাপন করেন সুনামগঞ্জের দেলোয়ার হোসেন তালুকদার। এজন্য প্রচুর চুনা পাথর আমদানি করে সেখানে চুল্লিও বসানো হয়। অভিযোগ আছে কারখানায় জ্বালানি সংযোগের জন্য স্থানীয় প্রভাবশালী এবং তিতাস গ্যাসের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে আড়িয়াল খাঁ নদীর তলদেশে গ্যাসের লাইন ফুটো করে অবৈধভাবে সংযোগ স্থাপনের চেষ্টা করা হয়। এ সময় পাইপের ঝালাই ছুটে গেলে প্রবল বেগে গ্যাস বেরোতে থাকে। প্রথম দিকে কচুরিপানা দিয়ে গ্যাস উদ্গীরণের স্থানটি ঢেকে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় অভিযুক্তরা। এরপর থেকে প্রায় 1.5 মাস যাবৎ বিরামহীনভাবে বেরিয়েই চলেছে গ্যাস। বাতাসে ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ায় আতঙ্কে এলাকাবাসী। এত বড় একটা চুরি, রাষ্ট্রীয় সম্পদ, এটা তিতাসের লোকজন ছাড়া এটা করা সম্ভব হয়েছে কিনা এটা আমাদের বোধগম্য নয়। বিগত 1.5 মাসের উপর হয়েছে এটা এইভাবে আপনার গ্যাস বাইরে হইতেছে। গ্যাসের গন্ধে নাক মুখ সবকিছু জ্বলে, কোন সময় কোন দিকে কোন ক্ষতিগ্রস্ত এটা বলা যাচ্ছে না। এদিকে ঘটনা জানাজানির পর থেকে লাপাত্তা চুন কারখানার মালিক ও কর্মচারীরা। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ধীরগতিতে মেরামত শুরু করে তিতাস কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির প্রতিনিধি জানান কাজ শেষ হতে সময় লাগতে পারে আরও অন্তত 1 সপ্তাহ। বৃষ্টিতে নদীর পানি বেরিয়ে গেছে, বাড়ার কারণে আমরা কাজটা করতে একটু সময় লাগতেছে। 20-25 জন লোক নিয়ে আমরা যে 20-25 দিন ধরে কাজ করতেছি। ফ্যাক্টরির জন্য অবৈধ লাইন নিয়ে এই লিকেজের ঘটনাটা এনে ঘটছে এবং আমরা এলাকার লোকের তো খবর পাই, আমরা আইসা এই অবস্থা পাই আমরা কাজ শুরু করছি। তবে এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির জোনাল বিক্রয় অফিসের ম্যানেজার মোশাররফ হোসেনের সাথে কথা বলতে চাইলে তিনি এড়িয়ে যান। সাইফ আহমেদ, যমুনা নিউজ। শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এমনটাই জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সকালে টাঙ্গাইলের কালীহাতিতে ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিলের উদ্বোধন ও অভিভাবক সমাবেশে এই কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেকেই যার যার জায়গা থেকে কাজ করলে দেশ এগিয়ে যাবে। শিক্ষার্থীরা যেন লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে এগিয়ে যেতে পারে এবং একজন ছাত্রের একাধিক পেশার সুযোগ থাকে, সেজন্য এরই মধ্যে পদক্ষেপ নিয়েছে সরকার। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান যেভাবে কাজ করে যাচ্ছেন, শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। ইতিমধ্যেই শিক্ষার্থীদের নতুন করে স্পোর্টস উদ্বোধন করেছেন। গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিভিন্ন স্থানে গণমিছিল ও সমাবেশ করেছে জামায়াতের নেতাকর্মীরা। সকালে নাটোর শহরের কানাইখালী এলাকা থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। পরে পথসভায় অংশ নিয়ে অবিলম্বে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করার দাবি জানান বক্তারা। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে উল্লেখ করে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। এদিকে লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ থেকে গণমিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন জামায়াতের নেতাকর্মীরা। পরে মিশন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের দাবি জানান বক্তারা। আগ্রহ আর উৎসাহ জাগিয়ে দীর্ঘ ৩৫ বছর পর ডাকসু নির্বাচন হলেও প্রত্যাশা পূরণ হয়নি বলে অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। নিরঙ্কুশ জয় পাওয়া ছাত্র শিবির প্যানেলের নেতারা নিজেদের দল আর ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত বলে দাবি করেন অন্য ছাত্র সংগঠন। তাই ইশতেহারের কোনো প্রতিশ্রুতি তেমন বাস্তবায়ন হয়নি। তার উপর জিএস সালাউদ্দিন আমারের বিতর্কিত কর্মকাণ্ড সমালোচনার জন্ম দিয়েছে। গত বছরের ১৬ অক্টোবর অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন। ২৩টি পদের মধ্যে ২০টিতে জয় পায় ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট। ঘোষিত ইশতেহারে ১২ মাসে ২৪টি সংস্কার সহ ১০৭টি কাজের প্রতিশ্রুতি দিয়েছিল প্যানেলটি। শিক্ষার্থীদের অভিযোগ, ইশতেহার পূরণের ক্ষেত্রে ডাকসু নেতারা সফল হতে পারেননি। বিশ্ববিদ্যালয়ের সমস্যা রয়ে গেছে আগের মতোই। যে প্রয়োজনগুলো ছিল, যে শিক্ষার্থীদের অধিকার সম্পর্কে একটা ন্যূনতমভাবে একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করা, তার ন্যূনতমভাবে কিছুই করেনি। ইশতেহার তো দূরের কথা। ওরা যখন ভোটে আসছে তখন অনেক বড় বড় ইশতেহার দিয়েছে মেডিকেল নিয়ে, কিন্তু সমস্যার আসলে তেমন কোনো সলিউশনই নেই। ভোটের রাজনীতিতে তারা আসলে জিতার জন্য এই ধরনের আসলে বানায় মানে যা মাথায় আসছে তাই দিয়ে দিছে। সো এটা ইমপ্লিমেন্টেশন তো হয় নাই, অ্যান্ড এটা হওয়াও সম্ভব না।
শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের অভিযোগ, ব্যর্থতার এই খতিয়ানের সাথে যোগ হয়েছে বছর জুড়ে ক্যাম্পাসে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের বিতর্কিত কর্মকাণ্ড। তার উপর রাকসু নেতারা দল আর ব্যক্তিগত কাজ নিয়েই ব্যস্ত বলে অভিযোগ শিক্ষার্থীদের। চাওয়া পাওয়ার মধ্যে একটু আমাদের গ্যাপ আছে। ওরা আসলে তেমন কিছু চেঞ্জেস মানে কোনো কিছু করে নাই তেমন বলার মতো। আমাদের প্রধান যে সমস্যাগুলো ছিল, আমাদের আবাসন সমস্যা, আমাদের খাদ্যর যেই সমস্যাগুলো, আমাদের নিরাপত্তার সমস্যা, সকল সমস্যা কিন্তু এখনো সেই সমস্যার জায়গাতেই রয়ে গেছে। রাকসু নেতারা বলছেন তারা ইশতেহারের প্রায় 59% কাজ শেষ করেছেন আর 41% চলমান এবং সম্পূর্ণ হয়েছে এরকম আমরা তালিকা করেছি যে কোন কোন কাজ বাকি আছে। সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে 59% কাজ আমাদের সম্পূর্ণ হয়েছে এবং চলমান, আর 41% কাজ আমাদের একেবারেই হাত দেওয়া হয়নি। রাকসুর জিএস আম্মারের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সহযোগিতা করার কথা ছিল সেটা করছে না। প্রশাসন হেল্প করতেছে না বলতে ভিসি স্যারের বক্তব্য তো আপনারা শুনছেন যে রাকসুর অথরিটি আলাদা, প্রশাসন অথরিটি আলাদা, কিন্তু উনি তো রাকসুর সভাপতি, সেই হিসাবে ওনার মুখে এই কথাটা আই থিঙ্ক যায় না। কারণ ওখানে স্পষ্টভাবে বলা আছে শিক্ষার্থী সংশ্লিষ্ট সকল কাজে রাকসু বাস্তবায়নের সহযোগী হিসাবে কাজ করবে। কোন জায়গায় প্রশাসনের কোন আয়োজনে দেখছেন যে রাকসুকে তারা সাথে নিছে? না, রাকসু নিজের আয়োজনে যেগুলো করছে এটাই। 1 বছর মেয়াদী রাকসুর এই কমিটির হাতে আর মাত্র 3 মাস সময় আছে। রাহিন সারোয়ার, যমুনা নিউজ। ইতালি পাঠানোর স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নিয়ে বন্দী করে মানব পাচারকারীরা। তাদের দাবিকৃত 60 লাখ টাকা দিয়েও জীবন রক্ষা হয়নি মাদারীপুরের যুবক সোহাগ মুন্সির। আরও 27 লাখ টাকা দিতে দেরি হওয়ায় গুলি করে হত্যার পর গুম করা হয় সোহাগের মরদেহ। এমন খবর পাওয়ার পর কান্নায় ভেঙে পড়ে নিহতের পরিবার। মানব পাচারকারীদের সর্বোচ্চ শাস্তি সহ মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা। 8টার সময় টাকা লাগবে, ঠিক আছে, নইলে কিন্তু আমার মারি গেলাবে। 8টার সময় যে বাবুক টাকার ছবি দিবি। এভাবেই মৃত্যুর আগে পরিবারের কাছে অডিও বার্তায় আকুতি জানান সোহাগ মুন্সি। তবে সময় মতো মানব পাচারকারীদের মুক্তিপণের টাকা জোগাড় করতে না পারায় জীবন রক্ষা হয়নি তার। মাদারীপুরের রাজুর উপজেলার মজুমদারকান্দি গ্রামের রংমিস্ত্রি সোহাগ মুন্সি ইতালি যাওয়ার আশায় স্থানীয় ময়না আক্তার ও জুলহাস সর্দারের হাতে প্রথমে 22 লাখ টাকা তুলে দেন। এরপর 2025 সালে বাড়ি ছাড়েন সোহাগ। লিবিয়ার ত্রিপোলিতে নিয়ে জিম্মি করা হয় সোহাগকে। নির্যাতনের পর ভিডিও পাঠিয়ে পরিবারের কাছে কয়েক ধাপে আরও 38 লাখ টাকা হাতিয়ে নেয় দালাল চক্র। সর্বশেষ গত 23 জুলাই মুক্তিপণের জন্য দাবি করা হয় আরও 27 লাখ টাকা। সেই টাকা না পেয়ে চূড়ান্ত পরিণতি নেমে আসে সোহাগের ভাগ্যে। আমার পোলারে দিচ্ছি 2,000 কাছে বেশি নয় না, ডাফে টাকা নিচ্ছে আমার কাছে নিতে নিতে সব দিয়ে 60 লক্ষ টাকার মতন নিচ্ছে। আমার ছেলের আবার ফেরত এই জায়গায় নিয়ে যায়, নেওয়ার পরে হেদিনা রাইতেই আমার পোলারে মারিয়ে ফেলায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করছি, সবাই বরাবর ইমেল করছি আমার ভাই লাশটা ফেরত আনুক, আমার ছোট ভাই লাশটা যাতে এক নজর দেখতে চায়। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সোহাগের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি স্বজন ও এলাকাবাসীর। আমার কাছে খবর আসে যে সোহাগ আর নাই, তাকে শুক্রবার গুলি করে মেরে ফেলানো হয়েছে টাকার জন্য। মানে আমরা এর সুষ্ঠু বিচার চাচ্ছি। এরকম নিত্যম ঘটনা যেন আর নতুন না হয়, এইসব করে সরকারের দ্বারা এটি আবেদন যেন এটার সুষ্ঠু একটা বিচার করে। এ ঘটনায় নিহত সোহাগের মা শাহিনুর বেগম বাদী হয়ে মামলা করেছেন। গ্রেফতার হয়েছে প্রধান আসামি জুলহাস সর্দার। ওই অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। জুলহাস ছাড়া আমরা অন্য কাউকেই তেমন ভাবে পাই নাই, কারণ ওরা তো সিন্ডিকেটের সদস্য। জুলহাসকে বিভিন্ন ইয়ে করে ঢাকা থেকে আমরা ধরেছি, আপনারা জানেন। তার সঙ্গীগুলোকে আমরা কিছু তথ্য পেয়েছি, বাট ধরার মতো অবস্থা এখন আমরা হয়নি, কারণ এতে বেশিরভাগই দেশের বাইরে, আর যারা দেশে আছে তারা অলওয়েজ মুভমেন্টের উপরে। পরিবার জানায় এখনো লিবিয়ায় মানব পাচারকারী চক্রের হাতে জিম্মি মাদারীপুরের একজন সহ অন্যান্য জেলার 10 জন যুবক। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। রেকর্ড দামে বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের সুগন্ধি চাল। 1 মাসের ব্যবধানে মানভেদে কেজি প্রতি দাম বেড়েছে 60 থেকে 80 টাকা। পাইকার ও দোকানিরা বলছেন রফতানি বেড়ে যাওয়ায় স্থানীয় পর্যায়ে দাম বেড়েই চলছে। তবে ক্যাবের মতে অসাধু ব্যবসায়ী চক্র অতি মুনাফাখোরের লোভে বাজারকে অস্থিতিশীল করে ফেলেছে। রফতানিকারকদের দাবি অভ্যন্তরীণ চাহিদাও বেড়েছে।
রাজধানীর ঢাকার যে কোনো অলিগলিতে হাঁটলেও বুঁদ হতে হয় বিরিয়ানির সুবাসে। বেলা না গড়াতেই কাচ্চি, চিকেন বিরিয়ানি আর তেহারি কিনতে ভিড় বাড়ে রসনা বিলাসীদের। তাই ঢাকাকে একটু ভিন্নভাবে বিরিয়ানির শহর বললেও ভুল হবে না। কিন্তু অবাক করা বিষয়, দিন দিন এসব বিরিয়ানির দোকানিদের দুশ্চিন্তা বাড়ছে। কেননা একদিকে বেড়েই চলছে পোলাও চালের দাম, অন্যদিকে ক্রেতাদের কথা মাথায় রেখে এখনই বাড়ানো যাচ্ছে না প্লেটের দাম। ফলে কিছুটা লোকসানও গুনতেই হচ্ছে। খাবারের তো প্রতিদিন প্রাইস আপ ডাউন করা যায় না, দেখা যায় ফিক্সড প্রাইস। আগে আপনারা 7,200 টাকা করে পোলাও বস্তা খেতাম 50 কেজি, তো এই জায়গায় এখন 10,000 টাকা বস্তা। যদি এরকমই দাম থাকে তাহলে আমাদের অবশ্যই বাড়াইতে হবে, কি জন্য নাহলে লস করা তো হয় না। বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় লাফিয়ে বাড়ছে খোলা পোলাও চালের দাম। কয়েক মাস আগের 160 টাকা কেজির চাল এখন হাঁকা হচ্ছে 170 থেকে 200 টাকায়। প্যাকেট চালের কেজি তো আগে থেকেই 210 টাকা। দোকানিরা বলছেন, সুগন্ধি চালের রফতানি বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে কিছুটা সংকট তৈরি হয়েছে। তারই প্রভাব পড়েছে দামে। আমাদের বেশি দাম কিনে আছে, আমাদের কোনো এখন ব্যবসা নাই, একদম লাভ। দাম বাড়ছে, আমরা শুনতে আসছি পোলাও চাল বলে বিদেশে রপ্তানি করে, যাতে আমরা এটা শুনতে আসছি। শর্ট হয়ে যাইতেছে, মহিলারা ধান পাইতেছে না, চাল পাইতেছে না, যার কারণে দাম বাড়ছে। আগে তো ছিল 120 টাকা 110 টাকা, সেই পোলার চাল হঠাৎ করে 200 টাকা 190 টাকা কেজি হয়ে গেছে। এভাবে যদি সব জিনিসের দাম বাড়ে তাহলে তো আমাদের যারা মধ্যবিত্ত আছে আমরা তাদের জন্য তো অনেক কষ্ট হয়ে যাবে। নাগালের বাইরে চলে গেছে আর কি, বিশেষ করে পোলার চালটা কেন হলো এটা আমরা তো বুঝতে পারতেছি না। পাইকারদের অভিযোগ বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানদের দিকে। প্রবাসীদের কাছে চিনি গুঁড়া জাতের বাড়তি চাহিদা থাকায় বেড়েছে রফতানির চাহিদা। এ কারণে অনেকে অবৈধ মজুদও করেন। এই সব চালগুলো চলে যাচ্ছে বাইরে, আমাদের লোকালের চালের দাম অনেক বেশি, প্রচুর পরিমাণে দাম বাড়ছে, যেখানে এখন পাইকারি 200-210 টাকা কেজি। আমাদের বাজার থেকে চিনি গুঁড়া চলে যাচ্ছে বাইরে, যে কারণে আমাদের দেশে অনেক সংকটের কারণে চিনি গুঁড়ার দাম বাড়ছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করছেন রফতানিকারকরা, বলছেন উল্টো কমেছে রপ্তানির হার। আপনাকে গভর্নমেন্ট যে লিমিট দিয়েছে, যেই আপনাকে কোটা যেটা বেঁধে দিয়েছে, এর বাইরে তো আর আপনি দিতে পারবেন না, এটাই দিতে হবে। সো আমার মনে হয় এটার উৎপাদনটাই আরও বেশি বাড়ানো উচিত। গভর্নমেন্টকে সেদিকে আসলে নজর দিতে হবে। বাজারে চালের সংকটের কথা উড়িয়ে দিলেন ক্রেতা ভোক্তাদের সংগঠন ক্যাব সভাপতিও। ধারণা, অতি মুনাফার লোভে কৃত্রিম সংকট তৈরি করছে কিছু অসাধু ব্যবসায়ী। পোলার চালের দাম 30 টাকা বেড়ে গেল, সেটা তো কোনো কারণ নেই, পর্যাপ্ত মজুদ আছে, সব কিছুই আছে, কিন্তু তারপরেও কেন দাম বেড়ে গেল? এটা আসলে ব্যবসায়ীদের কারসাজি, এবং এই ব্যবসায়ীদের কারসাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তো সরকারকে কঠোর হতে হবে। সেই জায়গায় আমরা ওই কঠোরতা দেখি না। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য মতে 2025-26 অর্থ বছরে 2 দফায় মোট 23,959 টন সুগন্ধি চালের রফতানির অনুমতি দেওয়া হয়। শারদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এ ছিল সংবাদ সারা দেশে।